দিকে। জেহের গেট থেকে বের হয়ে পোশাক হালকা ঝেড়ে সাহসিকতা ধরে রাখল, মুখে মৃদু হাসি ফুটিয়ে বলে, বলেছিলাম না আমার একটা চুলও তুই সরাতে পারবি না। লিমন হাতে থাকা কলমটি এদিক ওদিক নাড়িয়ে ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, কনফিডেন্ট ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট ভালো না। তুই আমাকে চিনিস বা কতটুকু? যতটুকু চিনেছি তোকে খুব ভালো করে জেনে গেছি। এখান থেকে ছাড়া পেলি ভালো কথা, কিন্তু তোর জন্য আরো একটা সারপ্রাইজ আছে। যা বাড়িতে গিয়ে দেখ, আমি আসছি একটু পর। জেহের পাত্তা না দিয়ে চলে গেল উকিলের সাথে। জেহের যেতেই লিমন গলা উঁচিয়ে ডাক দেয় পাহারাদারকে। পাহারাদার আসতেই লিমন বলে, তোমার মোবাইল দাও। পাহারাদার লোকটি ঘাবড়ে গেল। লিমন চোখ রাঙিয়ে তাকাতেই সে পকেট থেকে মোবাইল বের করে দেয়। লিমন কিছুক্ষণ খুঁজল, কিন্তু কোনো নাম্বার পেল না। লিমন এটা শিওর এই পাহারাদারের থেকে জেহের সহায়তা নিয়েছে, কিন্তু জেহের নাম্বার যে ডিলিট করে দেবে এটা বুঝতে পারেনি। লিমন সোজা দরজার দিকে তাকিয়ে বলে, আমি বারে বারে হারবো না জেহের সওদাগর, তোর হার তো হবেই। বলে মোবাইলটি দিয়ে দিল পাহারাদারের হাতে। হাবিলদারদের উদ্দেশ্যে বলে, এই লোকটার চাকরি থেকে বিতাড়িত করে দেওয়ার ব্যবস্থা করো। ও জেহেরকে কাল সহায়তা করেছিল। পাহারাদার লোকটি ঘাবড়ে গিয়ে বলে, এমন কাজ করবেন না স্যার, আমি নিঃস্ব হয়ে যাব। আমার কথার খেলাপ করেছো তুমি। তোমাকে তো আমি কাজে রাখবো না। আশেপাশে এত এত কড়া নজরে রেখেছিলাম যাতে ও বের হতে না পারে। তারপরও কিভাবে ওর হয়ে উকিল আসে? আমি কি বোকা দেখতে তোমার কাছে? জোরে ধমক দিয়ে বলে লিমন। ধুয়ে ধুয়ে মেলাতে এমনিতেই 4 হয়। এটা লিমনের মতো বিচক্ষণ ব্যক্তি খুব ভালো করে বুঝেছে। পাহারাদারকে নিয়ে গেল হাবিলদার। লিমন চেয়ারে মাথা এড়িয়ে ছক কষে কিছুক্ষণ ভেবে নিয়ে বলে, তোকে আমি না হারাতে পারলেও তোর পাগলা ভাই তো ঠিকই হারিয়ে দেবো ব্রো। রাতের খাবার শেষ করে ঘরে এসেছে ফালাক। আশেপাশে কেমন গুম গুম নীরব পরিবেশ। ঝিঝি পোকা ডাকছে, ফ্যান বন্ধ থাকায় পরিবেশ আরও থমথমে। এদিক ওদিক চোখ বোলালো। জুলফিকার নেই ঘরে। ফালাক ডাক গলা উঁচিয়ে দিচ্ছে, কোথায় আপনি? কোনো সাড়া পাচ্ছে না জুলফিকারের। ফালাক ব্যালকনিতে গেল। ব্যালকনিতে আসতেই ফালাকের চোখ বড় হয়ে গেল। হাত জোড়া মুখে নিয়ে কাঁপছে ফালাক। দূরে তাকিয়ে দেখছে একজন ব্যক্তির অবয়ব। বুড়ির জঙ্গলে কবর খুঁজছে সে। ফালাক মুখে হাত দিয়ে ছিটকে সরে গেল। পিঠ ঠেকলো দেয়ালে, চোখ দিয়ে পানি পড়ছে। কাঁপতে কাঁপতে ফালাক ভাবলো সে দেখবে ওখানে গিয়ে। যেই ভাবা সেই কাজ। ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামছে দ্রুত পায়ে। শাড়ি পরার কারণে একটু কষ্ট হচ্ছে তার, তবুও নামছে দ্রুত। বেশি দূর যেতে পারল না ফালাক। সিঁড়ি দিয়ে নামার পরপরই ধাক্কা খেল জুলফিকারের সাথে। জুলফিকার ফালাককে দেখিয়ে দিল পাগলাটে এক হাসি। ফালাক এখনো কাঁপছে। জুলফিকার বলে, কি হয়েছে বউ? ফালাক কম্পিত কণ্ঠে উত্তর দেয়, ওই জঙ্গলটায়। ওই জঙ্গলটায় কি? ওখানে কারোর কবর দেওয়া হয়েছে। কার? আমি জানি না, আমি দেখেছি ওখানে কেউ কবর খুঁড়ছে। পাশে লাশ ছিল। জুলফিকার এখনো হাসি মুখে আছে। ফালাক ভাবল, এই পাগলকে বলে কি লাভ? ইনি তো বুঝবে না। আমাকে মিষ্টি মায়ের সাথে যেতে হবে। ভেবেই যে ফালাক যেতে নেবে, জুলফিকার ওর মুখের সামনে একটু সুগন্ধি ছিটিয়ে দিল। ফালাক সাথে সাথেই ঘুমে নেতিয়ে গেল। ফালাক ঢলে পড়ে যেতেই জুলফিকার ওকে আঁকড়ে নেয়। ফালাককে কোলে নিয়ে বলে, আমার অন্ধকার জগতের সাথে তুই যুক্ত থাকলেও তোকে আবার এই অন্ধকার জগৎ সম্পর্কে অব্যাহত থাকতে দিব না মেহবুবা। ঠোঁট প্রসারিত করে জুলফিকার ফালাককে কোলে নিয়ে চলে যায় সিঁড়ি বেয়ে। নিজের ঘরে এসে বিছানায় এড়িয়ে দিল ফালাকের শরীরটাকে। কয়েক কদম এগিয়ে দরজাটা লাগিয়ে দিল। অতপর শুয়ে পড়ে ফালাকের পাশে। ফালাকের কপাল ছুঁয়ে বলে, এতটা রূপবতী হয়েছিস তাতেই তো যথেষ্ট ছিল, এখন আবার গুণবতী হতে যাচ্ছিস কেন? ফালাককে আরেকটু দেখে নিয়ে চোখটা ফালাককে দেখে স্থির রেখেই বলে, তুই বউ সংসার করবি, স্বামী সামলাবি, ভালো কথা। তুই কেন বাইরে কার কি হলো এগুলো দেখবি? জেহের এসেছে মাত্র। এসেই সাক্ষাৎ হলো রোহিণীর সাথে। জেহের প্রশ্ন করে, বাড়ির সবাই কোথায়? খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে। ফালাক ওর ঘরেই আছে। জেহের যেতে নেয় নিজের ঘরটায়, যেটাই আগে ছিল ফালাক। 2 কদম বাড়িয়ে দিতেই রোহিণী বলে, ওদিকে কোথায় যাচ্ছ? ফালাকের কাছে। ও কেমন আছে জানতে। কি হয়েছিল সেদিন? ফালাক তো ওর ঘরে আছে, আর এখন ভালোই আছে, বলতে গেলে সুখে আছে। জেহেরের চোখে চোখ রেখে বলে রোহিণী। রোহিণীর চাহনি ছিল মলিন। জেহের কিছুই বুঝল না। সন্দিহান হয়ে বলে,
মানে? ফালাক এখন থেকে উপরের ঘরে থাকে, ওটাই যে ওর ঘর। ওর স্বামীর ঘর মানে ওর ঘর, স্বামী স্ত্রী একত্রের ঘর। জেহের এমন কথা গ্রহণ করতে পারল না। উপরের দিকে চোখ রাখতেই বুঝলো ফালাক এখন জুলফিকারের ঘরে। মাথায় যেন বাজ পড়ল জেহেরের, দ্রুতই চিৎকার দিয়ে বলে, মিথ্যা কথা। ফিজেল হাসলেও রোহিণী বলে, মিথ্যা বলে আমার লাভ কি? জেহের জানে রোহিণী মিথ্যে বলবে না, তবুও মন মস্তিষ্ক মানতে নারাজ। হাত পার আগে কাঁপছে জেহেরের। দৌড়ে চলে গেল উপরের দিকে। আজ সে জুলফিকারের সাথে হিসাব নিকাশ মেটাবে। জেহের এসে যে জুলফিকারের ঘরের দরজা ধাক্কা দিয়ে নেবে, জেহেরের হাতটা ধরে নেয় রোহিণী। জেহের পাশ ফিরে দেখে রোহিণীকে। রোহিণীর চোখে মুখে মলিনতা, করুণা হয় তার জেহেরের প্রতি। ম্লান হেসে রোহিণী বলে, বিবেক বুদ্ধি সব কি লোপ পেয়েছে তোমার? আমার রাস্তা থেকে সরে যাও রোহিণী। তুমি যদি ব্যক্তিগত তোমার একার জীবনের কাজ করতে আমি গিয়ে বাধা দিতাম না। আজ তুমি একটা স্বামী স্ত্রীর সম্পর্কে বাধা সৃষ্টি করতে এসেছো। আমি তো এটা হতে দিতে পারি না। জুলফিকার স্বার্থপর, ও নিজ স্বার্থেই বিয়েটা করেছে। একদমই না। একজন অসুস্থ মস্তিষ্কের ব্যক্তি স্বার্থ খুঁজে না। জুলফিকার অসুস্থ না, ও শুধু একটু অভিনয় করছে। আর তুমি তাকে হিংসা করছো। ও আমার ভালোবাসার দিকে চোখ রেখেছে, আমি হিংসা করব না? তোমার ভালোবাসা অন্যের হলে তুমি বুঝি তাকে হিংসা করবে? কেন করবো না হিংসা? ফালাক আমার ভালোবাসা, ওকে আমি না পেলে অন্য কেউ কেন পাবে? মাথা ঠিক নেই তোমার, তুমি ঘরে যাও। ওর মাথা কোনো কালই ঠিক ছিল না। পেছন থেকে বলে লিমন। রোহিণী পেছনে ঘুরে তাকায়, সাথে জেহের। লিমন রেলিং ঘেঁষে হেলান দিয়ে বলে, এই রাতে বাড়ির সকল সদস্য একত্র হয়ে যখন তোর দিকে প্রশ্ন ছুড়ে দেবে, পারবি তো উত্তর দিতে? তোর তো খুব ভালোই লাগছে আমাকে এভাবে নিঃস্ব হয়ে থাকতে দেখে। সত্যি বলতে আমিও মানুষ। ভালো লাগতেও তোর কষ্টটা একটু হলেও বুঝতে পারছি, কিন্তু তোকে এই কষ্ট দেওয়াটাই উচিত। কিছুই করার নেই, যে যেমন তাকে ঠিক তেমন কষ্টে রাখতে হয়। জেহের হাঁসফাঁস করছে। ভালোবাসা হারানোর কষ্ট তার মধ্যে গুমড়ে গুমড়ে শেষ করে দিচ্ছে যেন। হাত মুষ্টি করে রেলিংয়ে দিল এক লাথি। রাগে কাঁপতে কাঁপতে চলে গেল নিজের ঘরে। নিজের ঘরে যেতে নিয়েও থেমে যায়। পেছনে ঘুরে লিমনের উদ্দেশ্যে বলে, যেদিন তোর জীবন থেকে তোর ভালোবাসার নারী অন্য কারো হয়ে যাবে, সেদিনকার ক্ষতটা তুই মনে রাখবি। সেই সাথে মনে রাখবি জেহের সওদাগর ঠিক কতটা ক্ষত হয়ে আছে। ভালোবাসা হারানোর কষ্ট জীবনের একাংশ হয়ে যাওয়ার মতোই। লিমন কোনো উত্তর দিল না। কিছু বলার নেই তার। জেহেরকে সে বন্ধু ভাবত, এখনো ভাবে হয়তো, কিন্তু প্রকাশ করে না। শত্রুতার রূপ নিয়েছে জেহের নিজেই। সাদের রেলিং ধরে আকাশপানে চোখ রেখে অশ্রু বিসর্জন দিচ্ছে রোহিণী। রোহিণীর সামনে রোমাল এগিয়ে দিল কেউ। কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখার জন্য চোখে পাশে রাখতেই দেখে লিমনকে। রোহিণীর রোমাল নিয়ে চোখ মুছে বলে, নিচে চলুন, আমি খাবার দিচ্ছি। মর্জিনা অপেক্ষা করেনি আজ, ও খেয়েই ঘুমিয়ে গেছে। আপনি আজ দেরি করে আসবেন তাই আমি ওকে অপেক্ষা করতে বারণ করেছিলাম। রোহিণী কথাটুকু বলিয়ে চলে যেতে নিলে লিমন আলতো হেসে পেছন থেকেই বলে, ভালোবাসার মানুষটির মুখে যখন অন্য মানুষের নাম ভালোবাসার বুলি ফোটে, ওটা খুব কষ্টদায়ক, তাই না ডক্টর সাহেবা? রোহিণী পেছন ঘুরে দাঁড়ালো। লিমন আবারও বলে, ভালোবাসার বুলিটা হয় পুষ্পের মতো। যদি সেটা নিজের জন্য হয়ে থাকে তো পুষ্পের সুরভিত সুবাস উপলব্ধি করা যায়, আর যদি অন্যের জন্য হয় তখন সেটা পুষ্পের কাঁটার মতো গলায় এসে বিঁধে থাকে। রোহিণী ভ্রুকুটি করে বলে, কিসের কথা বলছেন আপনি? আপনি সাইকোলজিস্ট হলেও আমি পুলিশ। আপনার কাজ যেমন লোকের মস্তিষ্ক সম্পর্কে ধারণা রাখা, আমার কাজ হলো লোকের আসল সত্যটা বের করা। তাই আমি খুব ভালো করেই জানি আপনার মনে ঠিক কি চলছে। কি চলছে? আপনি জেহের সওদাগরকে পাগলের মতো ভালোবাসেন, যেটা না পারছেন মেনে নিতে, না পারছেন জীবন থেকে ছুঁড়ে ফেলতে। ভালোবাসি বলেই নিজের উপর কেমন যেন বিতৃষ্ণা প্রকাশ করল রোহিণী। আকাশের দিকে চেয়ে চোখ থেকে দুফোঁটা অশ্রুজন ছেড়ে দিয়ে বলল, জীবন তো আর ভালোবাসা নিয়ে পড়ে থাকে না। জীবন ভালোবাসা দিয়ে পড়ে না থাকলেও জীবনে আসা এই অনাকাঙ্ক্ষিত ভালোবাসা মন মস্তিষ্কে বিশ্রীভাবে জীবনটাকে বিষিয়ে দেয়। আপনি কাউকে ভালোবাসেন নাকি যে এভাবে কনফিডেন্টলি সবকিছু বলছেন? লিমন মৃদু হাসলো, কথা এড়াতে বলে, খাবার দেবেন না আমাকে? রোহিণী মাথা উপর নিচ করে বলে, চলুন।
রোহিণী ও লিমন একসাথে নিচে যাচ্ছে। রোহিণীর মনে একজনের জন্য কষ্ট, তো লিমনের মনে আছে পাশে থাকা নারীটির জন্য কষ্ট। রোহিণী ভাবছে, আমাকে একটু ভালোবাসলে কি ক্ষতি হয়ে যেত জেহের? আর লিমন ভাবছে, আপনার ভালোবাসা ফুল লোকটার প্রতি না গেলেও তো পারতো। এদিকে জেহের, সে তো ঘরে বসে ভাঙচুর করে আয়নার সামনে দাঁড়িয়ে রাগের সাথেই বলে, আমার ভালোবাসা আমি হারতে পারি না, যে করে হোক আমি আমার ভালোবাসাকে আমার করেই নেব। একজনের মনে আজ এক এক বাসনা। বাস্তবে দেখতে গেলে কোনো কিছুরই প্রকাশ পায় না, কিন্তু যার অন্তর তার জ্বালা বেড়েই চলেছে। জুলফিকার কথা বলছে মির্জাফরের সাথে। মির্জাফর জানালো সে, আমি এখন বাসে গুরু। কেন তোমার বাটুলকে খুঁজবে না? মির্জাফর নাক মুখ ফুলিয়ে ঝাঁজ মিশিয়ে বলে, এই বালের বাটুল সেমরির জন্য আমার নাওয়া খাওয়া বাদ, কিন্তু তাকে খুঁজে পাই না। হা 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 করে হাসে জুলফিকার। ঠিক তখনই কানে ভেসে আসে খট করে একটা শব্দ। পাশ ফিরে তাকালে কাউকেই দেখেনি। জুলফিকার বুঝলো ভেতরে কিছু একটা পড়েছে, তাই পাত্তা না দিয়ে আবারও কথা বলতে থাকে। মির্জাফর ওপাশ থেকে বলে, কি হলো গুরু? কিছু একটা পড়েছে, ওসব বাদ দাও। আগে বলো, সব বিষ পেয়েছো কিনা? পেয়েছি। তোমার সেই গুপ্তধনের কি খবর? ওগুলো আছে আমার খাজানায়, একদম সুরক্ষিত। শুধু একবার ওই লোকটাকে হাতে পেলেই সব কিছু ঠিক করে আমার গুপ্তধন নিয়ে দেখাবো। আর তোমার মাহবুবা? মির্জাফর হাসল শুধু। বুঝে নিল জুলফিকারের কথার মানে। ফালাক জুলফিকারের মনে তাহলে জায়গা করেই নিয়েছে। তবুও একটা কিন্তু থেকেই যায়। মির্জাফর বলে ওঠে, আমি শুধু ভাবছি, মেয়েটা যদি তোমার সত্যিটা জেনে যায় তখন কি হবে? তাকে আমি সত্যিটা জানতেই দিব না। যেই আসবে সত্যিটা জানাতে, তাকেই আমি পৃথিবী থেকে ভস্ম করে দিব। ক্ষিপ্ত কণ্ঠ জুলফিকারের। মির্জাফর দীর্ঘশ্বাস নিয়ে জানায়, কাল দেখা হবে গুরু, এখন তুমি তোমার বউয়ের কাছে যাও। জুলফিকার কল কেটে দেয়। ঘরে এসে বিছানায় চোখ রাখতেই চক্ষু চড়ক গাছ। ফালাক নেই বিছানায়। জুলফিকার গলা খাকানি দিয়ে ডাক দিল, বউ। উত্তর নেই জুলফিকারের। জুলফিকার সন্দেহের বশে জিজ্ঞাসা করে, গেল কই আমার বউ? এই বউ, কই গেলি? জুলফিকার এবার পাগলের ভেষ ধরেই ডাকছে ফালাককে। আশেপাশে তাকিয়ে পেল না, বিড়বিড় করে বলে, কালো জাদু করলাম না, ছুলাম না, ফু দিলাম না, বউ আমার ভস্ম হয়ে গেল কি করে? এই বউ, কোথায় তুই? গোসলখানা থেকে শুরু করে এদিক ওদিক সব দিকে খুঁজছে ফালাককে, আর বলছে, এই রাতে পলাপলি খেলতে পারবো না বউ, কোথায় তুই? এখন তো রাত, এখন ঘুমানোর সময়। আমরা সকালে পলাপলি খেলবো, তুই আয় এখন। কথাগুলো পাগলের মতো বুকে মনে মনে বলে। বাপের পাগল সাজতে গিয়ে নাদানের মতো কথা বলতে বলতে আমি শেষ। এই বয়সে কিনা বউকে খুঁজতে বাচ্চা সাজতে হয়। জীবন আমার ধনিয়া পাতা। জুলফিকার খুঁজে পাচ্ছে না ফালাককে। দরজা লাগানো, তাহলে ফালাক কোথায় ভাবছে জুলফিকার। একবার ভাবলো দরজা খুলে বাইরে গিয়ে দেখবে, আবার ভাবছে, কালো জাদু করেও তো দরজা না খুলে বাইরে যেতে না পারা আমি। বউ কিভাবে দরজা না খুলে আলাদিনের ছেড়াগের দৈত্য হতে পারবে? তাও পা বাড়ালো দরজার কাছে যাওয়ার জন্য। গোসলখানা থেকে দরজার কাছে আসতে নিতেই জুলফিকার উপলব্ধি করে তার পায়ের কাছে কিছু একটা বাঁধলো। নিচে তাকাতেই জুলফিকার অবাক। অবলা বউ তার বেঘরের নিচেই ঘুমিয়ে আছে। জুলফিকার ভাবতেই তার মনে পড়ল, একটু আগে তো কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেয়েছিলাম। এটা তাহলে আমার বউ ছিল? ফালাককে কোলে নিয়ে বিছানায় এলিয়ে দিল জুলফিকার। ফালাকের পাশে নিজেও শুয়ে পড়ে। ফালাকের আঙ্গুলের মাঝে নিজের আঙ্গুল রেখে বলে, কত রঙ্গ দেখাবি আবার এই এক জীবনে? অবশ্য জীবন তো একটাই, দেখাবি তো সব এই একটা জীবনে। ফালাকের ঘুমন্ত মুখশ্রী দেখে জুলফিকার ঠোঁট প্রসারিত করে। ফালাকের কপালের দিকে তাকিয়ে বলে, তুই এখন আমার মেহবুবা। তোর নসিবে আমি ছিলাম, মেহবুবার নসিবে ছিল তার জুলফিকার। বলেই ফালাকের অজান্তে তার কপালে আজ জুলফিকার প্রথম অশ্রু ছুঁয়ে দিল। ফালাকের কপাল বেয়ে থাকা ছোট ছোট চুলগুলো জুলফিকার আঙুল দিয়ে সরিয়ে দিল। ফালাকের ঠোঁটের দিকে চেয়ে আছে এখন নেশালো দৃষ্টি রেখেই বলে, না, এখন কিছুই করব না। সব যদি অজ্ঞানেই করি তাহলে তোর লজ্জা ভাবটা দেখবো কি করে? আমি যে তোর লজ্জা ভাবটা দেখতে বেশি পছন্দ করি। একটু থেমে আবারও বলে, শোন বউ, তোর অজ্ঞান অবস্থায় একটা কথা জানিয়ে রাখি।
আমি তোকে ক্ষণে ক্ষণে লজ্জা দিব, লজ্জা দিতে দিতে একদম নেতিয়ে রাখবো। তুই কিছুই করতে পারবি না। আজকে তুই আমাকে ভালোই রাগ দেখিয়েছিস, আমিও দেখবো আমি সুস্থ রূপে ফিরে আসলে তুই এই রাগ বসে রাখিস নাকি লজ্জা। সকালবেলা সংবাদ নিয়ে ব্যস্ত থাকে সবাই। আজ সংবাদ হলো কবরস্থান থেকে লাশ চুরি হয়েছে। এই লাশ নাকি কোনো এক নারীর, তার বিষয়ে তদন্ত চলছে। কবরস্থানে এত কড়া নজর রাখার পরেও কিভাবে কবর খুঁড়ে লাশ নেওয়া হয়, এটাই সবার প্রশ্ন। খবরের কাগজে এটা পড়ে জুনায়েদ সওদাগর বলেন, আজকাল মানুষ কাজকর্মে বড়ই অনীহা দেখায়, কোনো কাজকে গুরুত্ব দিয়ে দেখে না, হেলাফেলা করে বলেই এমনটা হয়। কবরস্থান থেকে লাশ কিভাবে চুরি হয়, পাহারাদারের কি নজর ঠিক নেই? এর মধ্যেই নিচে নামে ফালাক। এমন কথা শুনতে ফালাকের কাল রাতের কথা মনে পড়ে। ও গিয়ে দৌড় দেয় রুবাইদার কাছে। রান্নাঘরে রান্না করছে রুবাইদা। ফালাক গিয়ে বলে, কাল রাতের একটা ঘটনা তোমাকে জানানোর দরকার মিষ্টিমা। কি কথা? বুড়ির জঙ্গলে কাল রাতে কেউ এসেছিল, আমি বেলকনি দিয়ে দেখেছি। কবর খুঁড়ে কিছু একটা করছিল, আমি পাশে লাশ দেখেছিলাম। রুবাইদা আশেপাশে তাকালো, অতপর ফালাককে নিয়ে নিজের ঘরে এলো। এবার বলতো ঘটনা কি? ফালাক সবকিছু খুলে বলে, তারপর বলে, আমি তোমার দিকেই আসছিলাম, কিন্তু তোমার ছেলে রাস্তায় বাদে। এরপর আমি হাঁপাতে থাকি, কি জানি হঠাৎ অজ্ঞান হয়ে গেলাম, কিন্তু আমি তো এখন সুস্থ আছি। কবর খোঁচা দেখে কি তুই ভয় পেয়েছিলি? হ্যাঁ, অনেক ভয় পাই। এরপর মাথাটা চক্কর দিয়ে ওঠে। তাহলে এই জন্যই অজ্ঞান হয়েছিস হয়তো। কিন্তু কবর খোঁচার ব্যাপারটা অস্বাভাবিক। এই রাতে আমাদের বাড়ির পেছনে কারো আসার কথা না। আমাকে এই ব্যাপারে নিয়ে লিমনের সাথে কথা বলতে হবে। ফালাক এখনো ঘামছে ভয়তে। চোখের সামনে এমন দৃশ্য আসলেই আতঙ্কে গা কেঁপে ওঠে। রুবাইদা আশ্বস্ত করে বলে, ভয় পাস না, আমি আছি তোর সাথে। রুবাইদা আর ফালাক এসে কথা বলে লিমনের সাথে। লিমন সব শুনে বলে, আমাদের প্রপোশন তো উপরমহল থেকে চাপ দেয়া, এগুলো না দেখার জন্য। তবু আমি চেষ্টা করব, বাকিটা দেখা যাক কি হয়। উপর মহলের থেকে কেন চাপ দেয়? ফালাক এমন প্রশ্ন করলো যে লিমন মৃদু হাসলো, কিছুটা মনক্ষুণ্ণ হয়ে বলে, চাকরিতে ঢোকার আগে ভাবতাম পুলিশ চাকরি হলো অন্যায়ের বিরুদ্ধে লড়ে বাঁচার চাকরি, কিন্তু না, এখন আমি বুঝি পুলিশের যে উদ্দেশ্য থাকে সেটা তখনই পূরণ হয় যখন তার হাতে লড়াই করার চাবিকাঠি দেওয়া হয়। এই দেশটা রাজনীতিতে ঘেরা, যেদিকেই তাকাবে রাজনীতি আর রাজনীতি। আজকাল সম্পর্কের বেড়াজালে রাজনীতিটাই কাজ করে বেশি। আপনি কি তাহলে হার মানছেন লিমন ভাই? লিমন ফালাকের দিকে নরম চাহনি দিল, নিজের উপর বিদ্রুপের হাসি দিয়ে বলে, আমি হার মানবার ছেলে নই, কিন্তু ভাগ্য আমাকে হারিয়ে দিচ্ছে। রুবাইদা আশ্বাস দিয়ে বলে, হাঁটতে হাঁটতে একদিন জয়লাভ করবে। চৈতালি ঘরে ঢুকতে ঢুকতে বলে, তোমরা দোয়া করো আমার ছেলেটার জন্য আপা, ও যেন ওর উদ্দেশ্য সফল করতে পারে। একজন সৎ পুলিশ অফিসার হলেই আমার চলবে। আমার ছেলে সৎ মানুষ, ওর পরিচয়টা নিয়েই আমার ছেলের বাবা বেঁচে থাকতে চায়, ওর আর কিছুই চায় না। লিমন এসে চৈতালির কাঁধে হাত রেখে চৈতালির মাথায় স্নেহের মাথা রেখে বলে, তুমি আর বাবাই তো আমার সব, তোমাদের সম্মান ধরে রাখা আমার কর্তব্য। রুবাইদা খুশি হয় লিমনের এই সততা ও ভালোবাসা দেখে। মনে মনে চৈতালির প্রশংসা করে। চৈতালি আর লিটন সওদাগর মিলে তার ছেলে মেয়েদের বেশ ভালোই শিক্ষা দিয়েছে। আপাতত এই দুই সন্তানের মাঝে কোনো কুশিক্ষা দেখেনি এরা। ছাদে বসে হারমোনিকা বাজায় জুলফিকার। মনের মাধুর্য দিয়ে বাজাতে থাকে সে। পাগলের অভিনয় করার মাঝে রুবাইদাই একদিন জুলফিকারের কাছে হারমোনিকা এনে দেয়। হারমোনিকা দিয়ে বলেছিল, তুমি এটা আগে খুব বাজাতে, এটা তোমার প্রিয় এক বাদ্যযন্ত্র। জুলফিকার বাজাতে চায়নি, রুবাইদা জানায়, কিছুদিন চেষ্টা করে দেখবে, ভালো লাগবে। এই বাড়িতে একা এক ঘরে বন্দি না থেকে এটাকে সঙ্গী করে নাও। এরপর থেকে জুলফিকার সুযোগ পেলে ওর শখের বাদ্যযন্ত্র বাজানোর। সকালবেলা জুলফিকার এটা বাজাতে খুব বেশি ভালোবাসে। ছাদে উঠে সেই যে হারমোনিকা নিয়ে ব্যস্ত ছিল, এখনও ওটাই নিয়ে পড়ে আছে। হঠাৎ করে জুলফিকারের পেছন থেকে আক্রমণ করা হয়। জুলফিকারের মাথায় পেছন থেকে আঘাত করে জিহির। মুখ থুবড়ে পড়ে যায় জুলফিকার। জুলফিকার পড়ে যেতেই জিহির আবারও জুলফিকারকে আঘাত করতে নেয়, কিন্তু এবার আর পারল না। জুলফিকার উঠে দাঁড়িয়ে জিহিরকে পাল্টা আঘাত করে বলে, ইয়া হাবিবি, এবার দেখি তুই কি করে আমার সাথে পারিস ভাই। তোর মুখে ভাই শব্দটা জানানোর মতো লাগে।
ভাইকে ভাই বলবো না তো কি বলবো শুনি? ভাই যখন মারিস তাহলে ভাইয়ের ভালোবাসাকে বিয়ে করলি কেন? কারণ ওটা তোর জন্য নয়, তাই। রাশিকে তুই পাবি না। সে তো আবার হয়েই গেছে। ওকে তুই সত্যিটা জানিয়ে দিব আমি। এই ভুল করিস না। যতটুকু সম্মান ও তোকে করে তাও উবে যাবে। ওকে ওর বাবার কাছে ফিরে দেবো জুলফিকার, তাহলেই তো তোর সমস্ত প্ল্যান পানিতে। তুই এই ভুল কিছুতেই করবি না, আমি জানি। লাশটা কোথায়? কিসের লাশ? নাটক কম কর। খবরের কাগজে যে লাশ নিয়ে জানানো হয়েছে ওটা এখন তোর কাছে। জুলফিকার জেহেরকে দেখিয়ে গা জ্বালানি হাসি হেসে দিয়ে বলে,